নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহার ভোট যত এগিয়ে আসছে, দুটো গঠবন্ধনের মধ্যেই বিভিন্ন ধরনের সমীকরণের বদল হচ্ছে এবং সেখান থেকেই এই মুহূর্তে বিহারে বিজেপি মুক্ত বিহার তৈরি করা, সেটা কি রাহুল গান্ধীর মূল লক্ষ্য, নাকি কোথাও গিয়ে রাহুল গান্ধী কংগ্রেসের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে চাইছেন, সেটা তার মূল লক্ষ্য? এই প্রশ্ন উঠতে বাধ্য, তার কারণ রাহুল গান্ধী ইতিমধ্যেই একটা ডাইরেক্ট আদেশ দিয়েছেন এবং সেই আদেশটা অনুযায়ী বিহারে সিট শেয়ারিংটা হচ্ছে এবং সেখানেই কিন্তু বড় সড়ো একটা সমস্যা তৈরি হয়েছে। তার কারণ আরজেডির এই মুহূর্তে যিনি মুখ যাকে বলা যায়, তেজস্বী যাদব, তিনি বারংবার রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, মল্লিকার্জুন খাড়গে তার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না। বরঞ্চ রাহুল গান্ধী ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন সেখানকার প্রদেশ অধ্যক্ষ বা প্রদেশ সভাপতি তাকে, এবং যার বিরুদ্ধে খোদ আরজেডি নিজেরাই প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। সেই বিষয়টা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে, তার কারণ এই মুহূর্তে আরজেডি কোথাও গিয়ে কিন্তু একদম তেজস্বী যাদবের নেতৃত্বে তারা লড়াইটা করতে চাইছে, কিন্তু কোথাও গিয়ে বিভিন্ন সিটের ক্ষেত্রে তারা কিন্তু কংগ্রেসকে কোনো মতেই ছেড়ে দিচ্ছে না। অর্থাৎ ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছে যে এরকম 6খানা সিট রয়েছে যেখানে আরজেডি এবং কংগ্রেস উভয় পক্ষই ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে তাদের প্রার্থী দাঁড় করে দিয়েছে। তাহলে তার লাভটা ভোগ করবে কে, সেই নিয়ে আমরা গতকালই আপনাদের জানিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে যে তাৎপর্যপূর্ণ একটা তথ্য উঠে এসছে আরজেডির পক্ষ থেকে, আরজেডি অফিসিয়ালি একটা স্টেটমেন্ট দিয়েছে, সেইটা এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য। আরজেডি কোথাও গিয়ে কিন্তু দেখাতে চাইছে এখনো পর্যন্ত যে তারা সামগ্রিক বিষয়টাতে একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যেই রয়েছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে কোনো রকম কোনো সংঘাত বা দূরত্বের ছবি এখনো পর্যন্ত অফিসিয়ালি আসছে না, সেটা আরজেডি প্রমাণ করতে চাইছে। কি বললো আরজেডি, কি স্টেটমেন্ট এলো তাদের পক্ষ থেকে, এবং কংগ্রেস কাকে এই মুহূর্তে সরাসরি একটা নির্দেশ দিলেন, কংগ্রেসের কাকে সরাসরি এই মুহূর্তে রাহুল গান্ধী ফোন করলেন, সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে আপনারা জানেন যে বিভিন্ন বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল বিহার ভোটের ঠিক আগে, ভোট চুরি থেকে শুরু করে ভোটার অধিকার যাত্রা, কিংবা এই রিসেন্টলি আরজেডি প্রধান এই মুহূর্তে বলা যেতে পারে তেজস্বী যাদব, তিনি যে প্রত্যেক ঘরে সরকারি চাকরি দেবেন সেই প্রতিশ্রুতিটা দিয়েছেন, সেগুলো প্রত্যেকটাই অত্যন্ত কার্যকর হয়েছিল। অন্তত বিহারের জনতার মধ্যে সেটার একটা প্রভাব পড়েছিল এবং সেই জায়গা থেকে যুব সমাজ কিন্তু আরজেডি মুখী হচ্ছিল। এবং আমরা দেখতে পেয়েছিলাম শুধু যুব সমাজ কেন, শাসক দল থেকে পর্যন্ত আরজেডিতে বহু মানুষ আসছেন এবং তাদেরকে জয়েন করাচ্ছিলেন তেজস্বী যাদব। সমস্তটাই ঠিকঠাক চলছিল, কিন্তু যে সময় বিষয়টা এলো সিট শেয়ারিং রেশিও, আন্দোলনের ক্ষেত্রে তারা একত্রিত থাকলেন, প্রতিবাদের ক্ষেত্রে তারা একত্রিত থাকলেন, কিন্তু সিট শেয়ারিং রেশিওর ক্ষেত্রে আর কিন্তু একত্রিত থাকার যে ছবিটা, সেটা একতাবদ্ধভাবে তুলে ধরতে পারলেন না। অবশ্যই এই মুহূর্তে এনডিএ তাদের মধ্যেও সিট শেয়ারিং নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, তবু বিজেপি, ভারতীয় জনতা পার্টি, সমস্ত প্রত্যেকটা পার্টির সঙ্গে কথাবার্তা বলার মাধ্যমে একটা অন্তত জায়গায় এসেছে যে 101 বিজেপি এবং জেডিইউ লড়বে এবং 29টা আসনে লড়বে চিরাগ পাসওয়ানের দল এলজেপিআর, এবং জিতেন রাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহা তাদের দল 6টা করে আসনে লড়বে। এইটা অন্তত একটা পাওয়া গিয়েছে। কিন্তু এই প্রথম দেখা গেল যে আরজেডি তারা 17ই অক্টোবর একদম শেষ দিন গিয়ে তাদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিল, কংগ্রেস তাদেরও পক্ষ থেকে গিয়ে মনোনয়নপত্র জমা দিল 6ই নভেম্বর, যেখানে ভোট হতে চলেছে। এবং ঠিক সেখান থেকেই আরজেডি এই মুহূর্তে যে বার্তাটা দিয়েছে জনগণের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে, সেটা আপনাদের আগে কোট আনকোট বলি, তারপর আবার আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। আরজেডির পক্ষ থেকে বলা হচ্ছে যে গদি মিডিয়া খবর ছড়াচ্ছে যে আরজেডি বিভিন্ন সিটে বিভিন্ন জায়গায় লড়ছে, সেসবের আসলে বাস্তবের সঙ্গে কোনো ভিত্তি নেই। আরজেডি অন্য কারোর সিটে লড়বে না, অত্যন্ত স্পষ্ট বার্তা একদম দেওয়া হয়েছে। তার পরবর্তীতে লেখা হয়েছে যে মানুষ যেন এই সমস্ত দেখে দিগ্ভ্রান্ত না হয়। অবশ্যই গদি মিডিয়া তাদের একটা প্রভাব তো রয়েছে বিহার ভোটের ক্ষেত্রে। বিভিন্ন জায়গায় আরজেডি এবং কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যেটা দেখা দিয়েছে প্রথম ফেজের ইলেকশনে, সেটা 6টা সিটে, কিন্তু সেই 6টা সিটেও দেখা দেবে কেন, সেই প্রশ্নটা যেমন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যতই আরজেডি এই মুহূর্তে এই স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে সামগ্রিকভাবে ভোটারদেরকে জয় করার চেষ্টা করুক না কেন, আরজেডিকে আদৌ সেটা পারবে? তার কারণ বিহারের জনতা কিন্তু অবশ্যই ওয়াকিবহাল এই মুহূর্তে গঠবন্ধনের যে জোট, সেটা সম্বন্ধে। একই সিটে যদি পাশাপাশি গঠবন্ধনের দুটো দল প্রার্থী দেয়, তাহলে অবশ্যই এই মুহূর্তে বিহারের সাধারণ মানুষ ব্যালট পেপারের সামনে গিয়ে কিংবা ইভিএম মেশিনের সামনে গিয়ে তো থতমত খাবেই। কোন পার্টিকে ভোট দেবে তারা, বিজেপিকে আটকাতে কোন পার্টি এগিয়ে আসতে পারবে, সেটা তো অবশ্যই কনফিউজ হয়ে যেতে হবে তাদের। এবং সেই জায়গা থেকে আপনাদের বলি যে সিটটা নিয়ে কংগ্রেস পার্টি রীতিমতন অপমানিত বোধ করেছে এবং অপমানিত বোধ করছে, যেটা নিয়ে একদম সরাসরি সেখানকার প্রদেশ কংগ্রেস সভাপতি ফোন করেছিলেন কেসি বেণুগোপাল থেকে রাহুল গান্ধীকে, এবং যার ফলে রাহুল গান্ধী এরকম আদেশ দিতে বাধ্য হলেন যে তোমরা যা পারো করে নাও। এই বিষয়টা কেন এলো, তার কারণ একটা কুটুম্বা সিট, কুটুম্বা বলে যে জায়গাটা, সেই কনস্টিটুয়েন্সিতে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি সেখানকার একদম সরাসরি
বিহারের যিনি রয়েছেন রাজেন রাম, তিনি বহুদিনের প্রদেশ কংগ্রেসকে সেখানকার কর্তা কার্যকর্তা, এবং তাকে দাঁড় করানো হয়েছিল, কিন্তু সেই সিটটাতে পর্যন্ত আরজেডি তাদের তরফ থেকে একজনকে ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন, এবং তিনি পাসওয়ান, অর্থাৎ পাসওয়ান যে সম্প্রদায়, সেই পাসওয়ান সম্প্রদায়ের একজন মানুষ। পাসওয়ান সম্প্রদায়ের কোনো মানুষ যখন ভোটে দাঁড়াচ্ছেন, তখন সেখানে অন্তত যে কজন পাসওয়ান সম্প্রদায়ের মানুষ রয়েছেন জাতিগত ভিত্তিক দিক থেকে, তারা তাকেই ভোটটা দেবে। সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোটেরই তো একটা সমস্যা তৈরি হলো। এই সমস্যাটার জন্যই কিন্তু একদম রাজেন রাম তিনি ফোন করেছিলেন রাহুল গান্ধীকে, যা খবর উঠে আসছে কংগ্রেস সূত্র মারফত, এবং সেখান থেকেই রাহুল গান্ধী সরাসরি এবার কিন্তু আর কোনোভাবেই ইউপিএ কিংবা ইন্ডিয়া গঠবন্ধন সেই সমস্ত সমীকরণ মাথায় রাখার কথা বলেননি। এবং এই বার্তাটা আসার পর থেকেই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আরো একদম শিলমোহর পড়লো ইন্ডিয়া গঠবন্ধনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্বের, সেটা কিন্তু সরাসরি যে মনোনয়নপত্র সবাই জমা দিয়েছেন, অর্থাৎ আরজেডির পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল, কংগ্রেসের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল, সিপিআইএমএল সিপিআই সবার পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু কংগ্রেস এই মুহূর্তে মনোনয়নপত্র তুলে নেবে সেই বিষয়টা আর থাকছে না। এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার তো সময় নেই, কিন্তু তুলে নেওয়ার সময় এখনো পর্যন্ত রয়েছে। সেই জায়গাটা কংগ্রেস কিন্তু আর যাবে না। কোন কোন সিট সেগুলো আপনাদেরকে আরো একবার বলি। লালগঞ্জ, বৈশালী, রাজাপাকার, বিহার শরীফ, গোড়া বেরাম এবং পাচওয়ারা, এই যে ছখানা সিট, এই ছখানা সিটে কিন্তু অবশ্যই এই মুহূর্তে আরজেডি এবং কংগ্রেস উভয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন, এবং সেখান থেকেই লড়াইটা শুরু হয়েছে। তবে কংগ্রেস সম্পূর্ণ যে আলাদা লড়বেন সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত মেলেনি। 243টা আসনে তারা গঠবন্ধনের হিসেবেই লড়বে, এবং সেখানে 50টার কাছাকাছি আসনে লড়ছে কংগ্রেস, এবং তার সঙ্গে 135টা আসনে লড়ছে আরজেডি। গঠবন্ধন যে কোনো মতেই ভেঙে যাচ্ছে না, এবং আরজেডি যে কোনো মতে কংগ্রেসকে ছেড়ে বেরোচ্ছে না, সেটা তারা স্পষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে অবশ্যই লালু প্রসাদ যাদব তার যে হিস্ট্রিটা, লালু প্রসাদ যাদব আরজেডি খুলে যখন থেকে একদম লড়াই করার চেষ্টা করছেন, তখন থেকেই তিনি কিন্তু কংগ্রেসের সঙ্গে ইউপিএ সরকার যখন ছিল কিংবা ছিল না, তো সেই সময় থেকেই তিনি কিন্তু সরাসরি সোনিয়া গান্ধীর সঙ্গে অত্যন্ত একটা রাজনৈতিকভাবে সুসম্পর্কে যুক্ত ছিলেন, এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যদি ক্রোনোলজিটা, আরজেডি কখনোই কংগ্রেসের হাত ছাড়বে না, সেটা যেমন সঠিক কথা, কিন্তু যে যে সিটগুলো নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেখানে কম্প্রোমাইজও কি করা যেত না, এই প্রশ্নগুলো উঠে আসছে এখন। কংগ্রেস তো তাদের পক্ষ থেকে বলে দিয়েছে যে আমরা এবারে আর যে গঠবন্ধনের সমীকরণ সেটার ভিত্তিতে অন্তত মনোনয়নপত্র তুলতে কাউকে বলবো না, আমরা আমাদের সিট কাউকে ছেড়ে দেবো না, যেখানে আমাদের ভোট বেল্ট রয়েছে সেগুলো আমরা কাউকে ছেড়ে দেবো না, এটা তো কংগ্রেস ঠিক করে নিয়েছে। এবার কি আরজেডি কোথাও গিয়ে কম্প্রোমাইজ করবে নাকি তারাও তাদের মতন একদম ডাটকে রাহেঙ্গে সেই রকম অ্যাটিটিউড নিয়ে চলবে, এবং যার ভিত্তিতে কোথাও গিয়ে ফল লাভ করে যাবে না তো ভারতীয় জনতা পার্টি বা এনডিএ গভর্নমেন্ট, সেটা কিন্তু একটা বড় সড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং এনডিএ এর মধ্যেও বিভিন্ন রকম অন্তর্দ্বন্দ্বের খবর উঠে আসছে, কিন্তু এনডিএ সরকার এই মুহূর্তে এনডিএ বিভিন্ন রকম অন্তর্দ্বন্দ্বের খবর চেপেও রাখতে পারে, গদি মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়া সেগুলো দেখাবে না কখনোই। সেই জায়গা থেকে যে আরজেডির পক্ষ থেকে যে সমস্যাটা তৈরি হচ্ছে বা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষ থেকে যে সমস্যাটা তৈরি হচ্ছে, সেইগুলো কিন্তু বিশেষ করে মানুষের সামনে উঠে আসছে বিহারে, এবং বিহারের মানুষ যখন ভোট দিতে যাবেন সেই ক্ষেত্রে তারা কাকে ভোটটা দেবেন, তারা ইন্ডিয়া অ্যালায়েন্সকে ভোটটা দেবেন, ইন্ডিয়া অ্যালায়েন্সের একজন প্রার্থী তো দাঁড়াচ্ছেন না বেশ কিছু সিটে, তাহলে তারা কাকে ভোটটা দেবেন, এই প্রশ্নগুলো উঠছে অবশ্যই। এবং সেখান থেকে প্রশ্ন আরেকটা যেটা উঠে আসছে যে এই সিটগুলোতে সম্পূর্ণ বাজিটা মেরে দিয়ে চলে যাবে না তো জনসুরাজ দল, পিকে প্রশান্ত কিশোর, আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।